লাগে। আশিকের অনেক খারাপ লাগতেছে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করছে না। আশিকের মনের ভেতর অনেক যন্ত্রণা, সেটা কারোর সাথে শেয়ার করে না। তার যত যন্ত্রণা আছে নিজের মধ্যেই রেখে দেয়, কাউকে বলে বেড়ায় না যে তার ভেতরে অনেক যন্ত্রণা আছে। আশিকের এর আগে কখনো এরকম হয়নি, কারণ এর আগে অনেক বান্ধবী ছিল বা একটা প্রেমিকাও ছিল, তাকে যখন বিদায় দিয়েছে এতটা খারাপ লাগেনি। কিন্তু প্রিয়াঙ্কাকে বিদায় দিতে গিয়ে আশিকের প্রচন্ড খারাপ লাগতেছে। তার মন চাচ্ছে প্রিয়াঙ্কাকে তার সাথেই রেখে দিতে, কিন্তু প্রিয়াঙ্কা তো তাকে ভালোবাসবে না, কোনো দিনও বাসবে না, কারণ তার মনে তো অন্য একজন আগে থেকেই দখল করে নিয়েছে। তাহলে সেখানে আশিকের জায়গা কিভাবে দিবে সে? আশিকের যন্ত্রণাগুলো নিজের মাঝে নীরবে রেখে দিল। আর প্রিয়াঙ্কার হাসি খুশি মুখ দেখে আশিকের খুব ভালো লাগছে, কারণ সে এখন প্রিয়াঙ্কার সাথে খারাপ আচরণ করছে না, ভালো ব্যবহার করছে। আর প্রিয়াঙ্কা কত সহজেই তাকে ক্ষমা করে দিল। সে সবকিছু মেনে নিয়েছে। এত সুন্দর সে, আর তার এত সুন্দর আচরণ, তার এত সুন্দর ব্যবহার যে কাউকে আকৃষ্ট করতেই পারে। আশিক তার থেকে ব্যতিক্রম না, তাকেও আকৃষ্ট করেছে। কিন্তু আশিক তো তার কোনো মূল্য দিতে পারেনি, বরং সে আবার অন্য একজনকে ভালোবাসা। সেখানে আশিক কাটা হয়ে আছে, সেই কাটা হয়ে আশিক থাকতে চায় না। তাই আশিক প্রিয়াঙ্কার জীবন থেকে সরে যেতে চাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে আশিক প্রিয়াঙ্কার দিকে একটু তাকালো। তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা শুয়ে পড়েছে। কি মিষ্টি লাগছে দেখতে। আশিকের ইচ্ছে করছে প্রিয়াঙ্কাকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু সে অধিকার থেকে সে বঞ্চিত। তাকে স্পর্শ করার ক্ষমতা তার নেই। এতদিন তাকে জোর করে যেসব করেছে, এখন তো সেটা বুঝতে পেরেছে আশিক। তাই কোনোভাবে সম্ভব না প্রিয়াঙ্কার গায়ে স্পর্শ করা। আমি একটু বাইরে যাচ্ছি, একটু পর আসবো। আমার এখানে একটু কাজ আছে। আমি যেখানে যাচ্ছি সেখান থেকে এসে আপনার সাথে গল্প করব। এখন এখানে আপনার কিসের কাজ থাকতে পারে? এটা তো আপনার নতুন একটা পরিবেশ, আর আপনি এখানে তেমন কিছুই চেনেন না। তাহলে কি করে আপনার কাজ এখানে থাকতে পারে? আমি এখানে নতুন না, আমি এই এলাকার অলিগলি সবকিছু চিনি। তাই আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি বাইরে যাব আর আসবো। সেটা কিভাবে হতে পারে? আমি তো আর আপনাকে বাইরে পাঠিয়ে দিয়ে টেনশনে থাকতে পারবো না। আপনি আসবেন নাকি ওই দিক দিয়ে চলে যাবেন, আমি তো কোনো ভরসাই পাই না আপনার। আমি যাকে যেটা কথা দেই সেটা অক্ষরে অক্ষরে পালন করার সর্বদা চেষ্টা করি। আর আমি আপনাকে যেটা কথা দিয়েছি সেটা রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবেন। আমি কিন্তু বেশিক্ষণ আপনার জন্য এখানে অপেক্ষা করতে পারবো না। আর যদি না আসেন তাহলে কিন্তু। হ্যাঁ, তো অবিশ্বাস করার কিছু নেই। আমি চলে আসবো তাড়াতাড়ি, কোনো সমস্যা নেই। আমি যাব আর আসবো, সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় লাগবে? আর আপনি বলতেছেন যাবেন আর আসবেন? এটা কোনো কথা? 1 ঘন্টার ভেতরে তো আব্বু আম্মু চলে আসবে। তাহলে তো ভালোই হবে, এসে তাদের সাথে আমি গল্প করতে পারবো। আর আপনি এখন একটু রেস্ট করেন, এখান থেকে কোথাও যাবেন না, নিজের রুমে শুয়ে থাকেন। আমি 1 ঘন্টা পর আসবো। আমার কেমন জানি টেনশন হচ্ছে আপনাকে নিয়ে এখন থেকেই। কারণ আপনি যাবেন আসবেন কি নাকি না, কোথায় যাচ্ছেন, আপনি তো এখানে নতুন কাউকে চেনেন না। আমি তো বললাম আমি এখানে সবকিছুই চিনি, আমাকে নিয়ে অযথা টেনশন করতে হবে না। আমি একটা কথা বলি, আমি আপনার সাথে যাই, তাহলে তো কোনো সমস্যা হবে না। আমি যদি আপনার সাথে যাই তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? আমি যাই সাথে। আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না? কেন এত অবিশ্বাস করতেছেন আমাকে? আমি যাব আর এই আসবো। বিশ্বাসের কথা এখানে বলতেছি না, বলতেছি যে আপনাকে কি পাওয়া যাবে নাকি আপনি সেখান থেকে চলে যাবেন, সেটার বিশ্বাস পাচ্ছি না আমি। আচ্ছা, এই নেন আমার ফোন, আমার ফোনে গেমস খেলেন। আমি যাব আর আসবো, আমার ফোনের প্রয়োজন হবে না। আমি শুধু এক জায়গায় যাব, সেখান থেকে বেশিক্ষণ সময় নেব না, তাড়াতাড়ি চলে আসবো। তাহলে ফোন একদম আনলক করে আমাকে দিতে হবে। আমার যখন যেখানে খুশি আমি সেখানে যেতে পারি, না হলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে গেলে ফোনটা ভেঙে ফেলতে পারি। আছে, সমস্যা নেই, আমি ফোন একদম আনলক করে দিচ্ছি। আপনি ফোনে গেমস খেলেন, আর আমি যাব আর আসবো, বেশি সময় নেব না। আপনি গেমস খেলা শেষ না করতেই আমি চলে আসবো। তারপর আশিক তার ফোনের যেখানে যেখানে পাসওয়ার্ড দেওয়া ছিল সবকিছু একদম আনলক করে দিয়ে চলে গেল বাসা থেকে। প্রিয়াঙ্কা একটু ফ্রি ফায়ার ভালো খেলতে পারে, সে আগে খেলেছিল। মাহিন সেও গেমে এসেছিল, মাহিনের সাথে যেন সবসময় কানেক্ট থাকতে পারে, তার জন্য প্রিয়াঙ্কাও খেলতো। আর আশিকের ফোন হাতে নিয়ে দেখে যে ফ্রি ফায়ার আছে, তাই সে অন্য কোনো গেমসের দিকে মনোযোগ না দিয়ে ফ্রি ফায়ারে ঢুকে পড়লো।
প্রিয়াঙ্কা প্রথমে নিজের আইডি ওপেন না করে আশিকের আইডি দিয়ে প্রবেশ করলো। আশিকের আইডি কানেকশন, তারপর ব্যান্ডেল, তারপর কত কি আছে, লেভেল কত, এসব চেক করার জন্য আশিকের আইডিতে প্রবেশ করে প্রথমে দেখলো যে একটা নুবের মতো ক্যারেক্টার সামনে এনে রেখেছে। প্রিয়াঙ্কা ভাবলো হয়তো বেশি দিন খেলে না, নতুন করে শুরু করেছে, কিন্তু যখন তার প্রোফাইল ক্লিক করলো তখন প্রিয়াঙ্কার কপালে চোখ উঠে গেল। সিজন 3 এর প্লেয়ার আইডি লেভেল 74। সেটা দেখে প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি কালেকশন চেক করা শুরু করে দিল। কালেকশন দেখে প্রিয়াঙ্কার তো মাথাই নষ্ট হয়ে গেল। হিপ বান্ডিল সহ সব বান্ডেল আছে, মানে সিজন 3 থেকে যে বান্ডেলগুলো ছিল সব আছে। প্রিয়াঙ্কা কোনো কিছু না ভেবে গেমে ঢুকে পড়লো, কারণ প্রিয়াঙ্কা অন্য কোনো গেম খেলে না, যা টুকটাক খেলে রেক্স ম্যাচ খেলে, তাছাড়া খেলে না। গেম খেলতে খেলতে হঠাৎ করে প্রিয়াঙ্কার মনে পড়ে গেল তার গ্যালারি প্লাস তার পার্সোনালিটি একটু চেক করা উচিত। তার এরকম হওয়ার পেছনে তো নিশ্চয়ই একটা কারণ আছে। একটা মানুষ এত সহজে এত রাগী বদমেজাজি খারাপ হয় না, তার পেছনে একটা কারণ থাকবে। সেটা যদি এখানে চেক করে কোনো কিছু পাওয়া যায়, এইসব ভেবে তারপর প্রিয়াঙ্কা আশিকের সবকিছু চেক করা শুরু করে দিল একটা কিছু খুঁজে পাওয়ার জন্য। প্রিয়াঙ্কা এত ঘাটাঘাটি করতেছে, কোনো কিছুই খুঁজে পাচ্ছে না সে। সবকিছু একদম ফ্রেশ, শুধু আশিকের কিছু পিক, আশিকের ফ্রেন্ডদের সাথে কিছু পিক, তাছাড়া গ্যালারিতে আর কোনো কিছু নাই। আর ভিডিও, শুধু কিছু গান রয়েছে, তাছাড়া আশিকের ফোনে আর কিছু পাইল না প্রিয়াঙ্কা তো মাথায় নষ্ট হয়ে গেল, এত ভালো হতে পারে কিভাবে একটা মানুষ। তারপর হঠাৎ করে প্রিয়াঙ্কা একটা অ্যাপসের উপর নজর দিল, কারণ এই অ্যাপসটা একটু অস্বাভাবিক লাগতেছে। এই অ্যাপসটা সহজে কেউ ইউজ করে না। প্রিয়াঙ্কা জানা মতে এই অ্যাপসটা সব থেকে সিকিউরিটি সম্পন্ন একটা অ্যাপস। প্রিয়াঙ্কা তাতে প্রবেশ করতে যাবে, তখনই পাসওয়ার্ডের কাহিনী যাচ্ছে। পাসওয়ার্ডটা এখন কি দেবে ভেবেই পাচ্ছে না প্রিয়াঙ্কা অনেকভাবে চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই সে অ্যাপসটার ভেতরে ঢুকতে পারছে না, কারণ সিকিউরিটি দেওয়া আছে। সেখানে কিভাবে প্রবেশ করা যায়? এখানে তো এত সহজে প্রবেশ করা যাবে না। প্রিয়াঙ্কা কয়েকটা পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করলো, কিন্তু একটাও কাজ হচ্ছে না। আশিক যেটা করে সবকিছু, মানে এমন কোনো জিনিস নাই যে প্রিয়াঙ্কা যতটুকু জানে আশিকের সম্পর্কে সবকিছু দিয়ে ট্রাই করলো, একটা দিয়েও খুললো না। প্রিয়াঙ্কা এসব নিয়ে ঘাটাঘাটি করতেছিল, হঠাৎ করে আশিক রুমের ভেতর প্রবেশ করে। প্রিয়াঙ্কা আশিককে দেখে তার সেই অ্যাপসটা থেকে বেরিয়ে পড়লো। তারপর প্রিয়াঙ্কা দাঁড়িয়ে পড়লো বিছানা ছেড়ে। আশিকের সামনে এসে দাঁড়িয়ে পড়লো সে। আপনি ফ্রি ফায়ার খেলেন আর আপনি সিজন 3 এর প্লেয়ার, কই? আমাকে তো একদিন বললেন না। কেন, আপনি ফ্রি ফায়ার খেলেন? চলেন একটা কাস্টম হয়ে যাবে। যদি ফ্রি ফায়ার খেলেন খুব বোরিং লাগতেছে, একটা কাস্টম খেলে আসি। আমি কি আপনার সাথে পারবো নাকি? আমি পারবো না আপনার সাথে, খেলবো না আমি। আপনি খুব ভালো খেলেন দেখে বোঝা যাচ্ছে। আরে দূর, আমি খেলতে পারি না, একদম খেলতে পারি না। এমনিতেই অনেক আগে থেকে খেলি, কিন্তু রেগুলার না। দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম খেলছিলাম। আমি তো আপনার সাথে খেলবো না। আপনি যেটা খেলেন আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনি অনেক খেলেন, আমি খেলতে পারবো না আপনার সাথে। আরে ব্যাপার না, আমি কাস্টম দেব। একটা তো খেলেন, আমার কাছে কাস্টম অনেকগুলো আছে। আমি কাস্টম খেলি না তেমন ভাবে, তাই কাস্টম খেলতে পারি না। একবার খেলে দেখেন না কেমন পারি। যদি আপনি আমাকে 70 থেকে 0 হারাইয়া দিছেন, তাহলে কিন্তু আর গেম খেলতে পারবো না আমি এর থেকে না খেলি, কারণ এর উপর একটা অ্যাট্রাকশন আছে। যদি হেরে যায় আপনার কাছে 4-0-তে। আমি এখন বুঝতে পেরেছি আপনি অনেক ভালো খেলেন। এখন আমি যতই আপনাকে রিকোয়েস্ট করি গেমে নিয়ে আসবো, তখন দেখবেন যে আপনি আমাকে হারাই দিয়েছেন। তখন আমার মান সম্মান বলতে কিছু থাকবে না। তার থেকে যদি আপনি না খেলেন তাহলে দরকার নেই। আচ্ছা, আমি গেমে যাচ্ছি, আপনিও চলে আসেন। এতই যখন বলেছেন তাহলে একটা খেলতে তো আর কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা, আপনিও তো মনে হয় অনেক ভালোই পারেন, তার জন্য এরকম করতেছেন। আমি বুঝতে পেরেছি। আমি ভালো মতো খেলতে পারি না। আপনি তো আমাকে 7-0 হারিয়া দিবেন দেখে নিয়েন। আমি পারি না। আচ্ছা, তাহলে এত কথা বললে আর পরে খেলা হবে না। চলেন কাস্টমে চলে আসেন, একটা কাস্টম খেলে আসি, তারপর দেখা যাক। আমি খেলবো না, পারি না। আপনি এত খেলেন। কই, আমি তো পারি না। আপনি চেষ্টা করেন, আমাকে হারাতে পারবেন। অনেক ভালো খেলেন আপনি। চাপাবাজি না করে আমাকে একটু সুযোগ দেন, না হলে খেলবো না। এত ন্যাকামি না করে ভালো করে খেলেন, আমাকে হারাতে পারবেন। আপনার খেলা অনেক ভালো। আপনি এত ভালো খেলতে পারেন, আগে জানলে আমি সত্যি আপনার সাথে কাস্টম খেলতাম না। কি লজ্জা, আমি একটাও জিততে পারলাম না। এখানে লজ্জার কি আছে? আমরা তো এমনিতেই খেললাম, এখানে লজ্জার কথা আসলো কোথা থেকে? আচ্ছা বাদ দেন, এখন আপনি আমাকে আপনার লাইফের ঘটনাগুলো কি একটু বলবেন প্লিজ? আমার খুব জানার ইচ্ছা।
আমার লাইফের ঘটনা শুনে আপনি কি করবেন? আপনি তো আমার লাইফ থেকে চলে যাচ্ছেন। তাহলে এসব শুনে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয়? চলে যাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু একটু জানার ইচ্ছা আছে আপনি কেমন একজন মানুষ। আপনার সম্পর্কে না জানলে কেন জানি আমার ভালো লাগতেছে না। এসব শুনে আপনার কোনো কাজ নেই, এর থেকে আপনি আপনার মাহিনকে নিয়ে ভাবুন, তাহলে ভালো লাগবে আপনার। সেটা আপনাকে বলতে হবে না। আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি আপনি সেই প্রশ্নের উত্তর দিলেই তো হয়। এত কথা বলেন কিসের জন্য? আমি কি আপনার জীবন সম্পর্কে জানতে চেয়েছি? আপনি জানতে চান নাই তাতে কি হয়েছে? আমি জানতে চেয়েছি আপনি বলবেন। আপনাকে কেমন অদ্ভুত লাগে আমার কাছে, তাই আমি আপনার সম্পর্কে জানতে চাই। আমরা যেমন আছি তেমনই থাকি। কালকে বা পরশুদিন তো আপনাকে মাহিনের হাতে তুলে দিব, তার সাথে গিয়ে আপনার সুখ দুঃখের গল্পগুলো করিয়েন প্লিজ। আমার সম্পর্কে অন্তত জানতে চাইবেন না? আপনার সম্পর্কে আমাকে জানতেই হবে, তাই আপনার সম্পর্কে যা আছে আমাকে বলবেন। আপনার মনের ভেতরে কি এমন কষ্ট যার জন্য আপনি এই রকম সব সময় রাগী মুডে থাকেন? আমি এখন এত কথা বলতে চাচ্ছি না। এত প্রশ্ন করলে কি ভালো লাগে? সব সময় প্রশ্নের উপর রাখেন আমাকে। প্রশ্ন না করলে কি আমি উত্তরগুলো জানতে পারবো? আমাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলোর জন্যই তো প্রশ্ন করতেই হবে আপনাকে। আমি না আপনার প্রশ্নগুলো আর নিতে পারি না। এত প্রশ্ন করলে কেমনে কি? প্রশ্নগুলো নিতে না পারলেও তার উত্তর দিতে হবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে। কি এমন হয়েছে আপনার অতীতে? আপনার সম্পর্কে আমি কিছুই জানি না, শুধু এটাই জানি আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এখন আপনি আমার স্বামী। তাহলে সেটাই জেনে থাকুন না। আর বেশি কিছু জানার কি দরকার? চলেই তো যাচ্ছেন আমার জীবন থেকে। আমার সম্পর্কে জেনে কি করবেন বলেন? অযথা এসব শুনে আপনার মন খারাপ হয়ে যাবে। আমার মন কত খারাপ হয় সেটা আমি দেখব। আপনাকে বলতে বলেছি, আপনি বলবেন। এত কথা বলেন কিসের জন্য শুনি? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। এখন আমার জীবনে যত কষ্ট, যত ব্যথা, যত যন্ত্রণা আছে সব আমার মাঝেই থাক। আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। আমি শুনতে চাই, আপনাকে বলতে হবে। আপনি বলতে বাধ্য। আমাকে আপনাকে বলতেই হবে। আজকে আমি দীর্ঘ 7 দিন আপনার সাথে আছি, আপনার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমার সম্পর্কে অজানাই থাক, আপনার কাছে অদ্ভুত হয়ে থাকি। সবার কাছে যেমন অদ্ভুত হয়ে আছি, আপনার কাছেও থাকি, সমস্যা নেই। এরকম করতেছেন কিসের জন্য বলেন না? আপনার জীবনে কি এমন হয়েছে? আপনি হয়তো ছোট থেকে তো এরকম ছিলেন না, যে কোনো একটা লাইফের ঘটনা ঘটে গিয়েছে, তারপর থেকেই এরকম পরিবর্তন। সেই ঘটনাটা আমি জানতে চাই। আমার কথা বাদ দেন, আপনার ভালোবাসার ঘটনাটা আমাকে বলেন, আমি শুনি। আমার ভালো লাগে মানুষের ভালোবাসার ঘটনা শুনতে। আপনার আর মাহিনের ভালোবাসার সম্পর্কটা কিভাবে তৈরি হলো? সেটা শুনে আপনি কি করবেন? আপনার কোনো দরকার নেই। আমি যেটা প্রশ্ন করেছি আপনি সেই প্রশ্নের উত্তর দিলেই তো হয়। আমার খুব ভালো লাগে অন্যের ভালোবাসার কথাগুলো শুনতে। নিজের ভিতর যতই কষ্ট থাক না কেন, অন্যের ভালোবাসার গল্প শুনতে খুব ভালো লাগে আমার। তখন নিজের মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। এত কথা বলতে পারবো না আমি। আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দিচ্ছেন না, উল্টো আপনি আমাকে প্রশ্ন করতেছেন। এটা ঠিক না। আগে আমার প্রশ্নের উত্তর দেন, তারপর আমি বলবো। আমি বললাম তো, এখন কোনো কিছু ভালো লাগতেছে না। এখন শুধু শুনতে ভালো লাগতেছে। আপনি আপনার ভালোবাসার কাহিনীগুলো বলেন, আমি সেগুলো শুনি একটু। আমার কিন্তু এবার রাগ উঠে যাচ্ছে। কেন এরকম করতেছেন? কিসের জন্য বলতেছেন না আমাকে? আমাকে বললো সমস্যা কি বলেন তো? আপনি আমাকে এত অত্যাচার করেন, আমি কিছু বলেছি? শুধু আপনাকে একটা রিকোয়েস্ট করেছি, আর আপনি রাখবেন না? প্রিয়াঙ্কার কথা শুনে আশিক একদম চুপ হয়ে গেল। এখন সে এই কথার কি উত্তর দিবে? প্রিয়াঙ্কার প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। প্রিয়াঙ্কা যে কথাটা বলেছে সেটা সত্যিই বলেছে। প্রিয়াঙ্কা তো খারাপ কিছু বলেনি। আশিক প্রিয়াঙ্কার সাথে যে কাজটা করেছে, প্রিয়াঙ্কা সেই কথাটাই আশিককে এখন বলছে। কিন্তু এখন কেন জানি আশিকের খুব খারাপ লাগছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে প্রিয়াঙ্কার সামনে। তার এখন মনে যাচ্ছে যে সে প্রিয়াঙ্কাকে এখানে রেখে চলে যাক, একটু একা থাকুক প্রিয়াঙ্কা। কখনো এই কথাগুলো ভুলে যাবে না, কারণ তার লাইফে সে একটা কালবৈশাখী ঝড়ের মতো তার জীবনটা তছনছ করে দিয়ে চলে গেল। তার জীবনটাতে তো আশিক খুশি করে দিতে পারলো না। এখন একটু সময় পেয়েছে বা সুযোগ পেয়েছে, এখন প্রিয়াঙ্কার ভালো সময় করে দেওয়ার সময় এসেছে তার। আশিকের খুব খারাপ লাগছে। প্রিয়াঙ্কাকে এখন কি জবাব দিবে? তার লাইফের ঘটনা তো সে কাউকে বলতে চায় না, তার নিজের মাঝেই রাখতে চায়। কাউকে সে তার কষ্টের ভাগ দিতে চায় না। এখন যদি প্রিয়াঙ্কা তার লাইফের ঘটনা শুনে, তাহলে প্রিয়াঙ্কার অনেক মন খারাপ হয়ে যাবে। কারণ তার জীবনে যেটা ঘটেছে সেটা যে কেউ শুনলে সেই কান্না করে ফেলবে। তাই এই কথাগুলো কাউকে বলে না, নিজের মাঝে চেপে রাখে।
কিন্তু যখন তার পরিবার থেকে তাকে বিয়ের জন্য চাপ দেয় তখন সে বাধ্য হয়ে বিয়েটা করে আর প্রিয়াঙ্কা জীবনটাকে নষ্ট করে তোলে। প্রিয়াঙ্কার জীবনটা অযথাই নষ্ট করে দিল। সে যদি তাকে বিয়ে না করতো তাহলে তার ভালোবাসার মানুষের সাথে সারা জীবন সুখে থাকতে পারতো প্রিয়াঙ্কা। আর সব থেকে বড় কথা হলো বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু প্রথম 7 দিন প্রিয়াঙ্কাকে যেভাবে নির্যাতন অত্যাচার দেহভোগ করেছে সেটা তো একটা মানসিকতার পরিচয় হতেই পারে না। কি হলো, চুপ করে আছেন যে? আমার কথার উত্তর দিবেন না? আমি অপেক্ষা করে আছি উত্তর শোনার জন্য। আসলে আমি এই কথাগুলো কাউকে বলতে চাই না। প্লিজ, অনুরোধ করতেছি আপনার হাতে ধরে, প্লিজ আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন না। না, আপনাকে বলতেই হবে। কি এমন সমস্যা আছে আপনার জীবনে? কি এমন ঘটে গিয়েছে আমি জানতে চাই। আচ্ছা বলবো, একদিন সময় করে, আজকে না, আগে আমি আমার কাজটা সম্পন্ন করি, তারপর আপনাকে একদিন ডাক দিয়ে বলবো সবকিছু। দেখেন, আজকে বাসায় শুধু আপনি আর আমি, আর কেউ নেই। এরকম সুযোগ আমি কোথাও পাবো না। এরপর যদি আমি মাহিনের কাছে চলে যাই, মাহিন আপনাকে আমার পাশে দেখলে সহ্য করতে পারবে না। আমি তাকে কষ্ট দিতে পারবো না। আপনি এখন বলেন প্লিজ, হাত জোর করে বলতেছি। আচ্ছা কালকে সকালে বলবো। আজকে আমি ঠিক হয়ে নেই, আমার মেন্টালিটি ঠিক করে নেই, সবকিছু আমি নিজের মতো করে গুছিয়ে রাখি। কালকে আপনাকে সবকিছু সুন্দর করে বলে দিয়ে তারপর মাহিনের হাতে আপনাকে তুলে দিয়ে আমি চলে যাব আপনাদের জীবন থেকে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি হঠাৎ করে আমাকে মাহিনের কাছে চলে যেতে দিচ্ছেন? কিছুদিন আগেই তো বললেন যে আমাকে কোথাও যেতে দেবেন না, আর আজকে বা গতকাল থেকে হঠাৎ করে আপনার কি হয়ে গেল? অনেক কিছুই ভেবে দেখলাম, অন্যের ভালোবাসাকে নিজের কাছে এরকমভাবে ধরে রাখা ঠিক হবে না, তাকে মুক্ত করে দেওয়া উচিত, তাদের ভালোবাসাটাকে এক হতে সাহায্য করা উচিত। আমরা তাই। আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কারণ ছাড়া আপনি কখনোই এরকম কাজ করবেন না, সেটা আপনাকে দেখেই বোঝা যায়। বলেন না কি কারণ? আমি আশিক, স্বার্থপর হতে পারি, খারাপ হতে পারি, নির্লজ্জ হতে পারি, একটা অভদ্র হতে পারি, কিন্তু মন মানসিকতা আগে ভালো ছিল, এখন নষ্ট হয়ে গিয়েছে। আগের মন মানসিকতা থেকে একটু ভেবে দেখলাম যে আপনাকে ছেড়ে দেওয়া উচিত। আমার বিশ্বাস হচ্ছে না। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য বা কোনো কারণ আছে। আমি কেন জানি বিশ্বাস করতে পারতেছি না। আসলে আমাকে কি বলা যাবে বিষয়টা? দেখেন, আমি আপনাকে সবকিছু ভেঙে বলছি, তারপরও কেন বিশ্বাস করতে পারছেন না? যখন আমি মাহিনের হাতে আপনাকে তুলে দিব তখন তো বিশ্বাস করতে পারবেন। আমাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তো, আমার চোখে কোনো কিছু রহস্য লুকিয়ে আছে? একদম ফ্রেশ। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার কেন জানি একটু কষ্ট হচ্ছে মেনে নিতে বিষয়টা। আপনার জীবন সম্পর্কেও আপনি আমাকে বলতেছেন না, তারপর আমাদের ভালোবাসার কাহিনী শুনতে চাচ্ছেন। আমার ভালোবাসার ঘটনা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমিও একটা মানুষ, আমারও একটা মন আছে। আমি একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি তাকে আমার আপন করে নিতে পারিনি। প্রিয়াঙ্কা আশিকের মুখ থেকে ভালোবাসার কথা শুনে একটু অবাক হয়ে গেল। সে নিমিষের মধ্যে অন্যরকম একটা অনুভূতি লাভ করলো। আশিক তাহলে একটা মেয়ের জন্য এত খারাপ হয়ে গিয়েছে? প্রিয়াঙ্কা যেটা মনে মনে ভেবেছিল তাহলে তার ধারণাটাই ঠিক হয়ে গেল। প্রিয়াঙ্কার প্রথম থেকে একটু ধারণা ছিল একটা মেয়ের জন্যই হয়তো আশিকের জীবনটা তছনছ হয়ে গেছে, তার জন্যই হয়তো তাকে এত কষ্ট দিয়ে এসে। আশিক কথাটা বলে মাথা নিচু করে চোখ থেকে নোনা জল ছেড়ে দিল। আশিক যখন মিমের কথা মনে করে আশিকের চোখের জল ধরে রাখতে পারে না। তাকে সে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু মিম তার ভালোবাসার কোনোই মর্যাদা না দিয়ে তাকে ছেড়ে চলে গিয়েছে। মিম এমন একটা মেয়ে ছিল যে আশিক না চাইতেও তার মায়ায় পড়তে বাধ্য হয়েছিল। একদম মায়াবী চেহারা ছিল, কিন্তু মায়াবী চেহারার পিছনে যে কালসাপের মতো একটা গ্রুপ ছিল সেটা আশিক বুঝতে পারেনি। আশিক সবসময় মিমকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু মিম কখনোই আশিককে আপন করে নিতে পারেনি। সবসময় তাকে সন্দেহ করেছে, সবসময় তাকে ঘৃণা করেছে। আশিকের ভালোবাসাটা মিম কখনোই বুঝতে পারেনি। আশিকের খুব খারাপ লাগতেছে তার কথা মনে পড়তে। তার জন্যই আশিক সবসময় অনেক কঠোর হয়ে থাকে যাতে করে মিমের কথা মনে না পড়ে। আশিক তার হাত দিয়ে নিজের চোখের পানিটা মুছে ফেললো, আর প্রিয়াঙ্কা সেটা পরক্ষণেই দেখে নিল। কারণ প্রিয়াঙ্কা আশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিকের ভাবমূর্তি একদম পরিবর্তন হয়ে গেছে তার জন্য। সে এতদিন থেকে গত 7 দিন থেকে আশিককে দেখে এসেছে, কিন্তু আশিকের ভেতরের অনুভূতিটা সম্পর্কে সে আজকে বুঝতে পারলো। প্রিয়াঙ্কার খারাপ লাগছে, কারণ ভালোবাসার মর্মটা কি সেটা প্রিয়াঙ্কা হাড়ে হাড়ে জানে। তাই প্রিয়াঙ্কা আশিকের কষ্টটা ভালো করে জানে, বুঝতে পারছে আশিকের ভেতর কি চলছে, আর আশিক কেন তার সাথে এত খারাপ ব্যবহার করেছে এতদিন। এখন কেন জানি প্রিয়াঙ্কার আশিকের জন্য একটু মায়া হতে লাগলো। অন্যরকম ভাবে
একটু মায়া হতে লাগলো অন্যরকম ভাবে। এর আগে কখনো এরকম হয়নি। আশিকের চোখের পানি দেখে প্রিয়াঙ্কা নিজেকে আর ধরে রাখতে পারলো না। আপনি নিজেকে এত কষ্ট দেন কিসের জন্য? আপনি যদি আজকে আপনার আম্মুর সাথে এই কষ্টগুলো শেয়ার করতেন বা কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতেন, তাহলে কখনো আপনার এরকম চাপা কষ্ট হতো না মনের ভেতর। আশিক কোনো প্রকার কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে এখনো আছে। প্রিয়াঙ্কা গিয়ে আশিকের কাছে বসে পড়লো আর আশিকের হাতটা নিজের হাতে নিয়ে নিল। কারণ এখানে সংকোচ করার কিছু নেই। আশিক তো অন্য কেউ না, তার বিয়ে করা স্বামী, কিন্তু সে ভালোবাসে অন্যজনকে। এটা একটা মায়া বলে তো কথা আছে, দীর্ঘ 7 দিন একই সাথে আছে, একই বিছানায় সাথে থাকে, একই সাথে খাচ্ছে, তার প্রতি তো একটু হলেও মায়া হবে। আশিক তো আর পশু না, মানুষই তো। কি হলো, আমার সাথে কথা বলবেন না? আমি আপনার উপর সব মান অভিমান ছেড়ে আপনার সাথে কথা বলতেছি, আপনার সম্পর্কে জানতে চাচ্ছি, আর আপনি আমাকে বলবেন না? কি বলবো আমি আপনার সাথে যেটা অত্যাচার করেছি, আপনার সাথে যেটা আমি ব্যবহার করেছি, সেটা তো ক্ষমা পাওয়ার যোগ্য না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, একজন মানুষের জন্য অন্য একজন মানুষের উপর প্রতিশোধ নেবেন, এটা ভুল করেও কখনো করবেন না। আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দিবেন। হয়তো আমি মুখ ফুটে আপনার কাছে এখনো পর্যন্ত মাপ চাইনি, কিন্তু মনের ভিতর আমার অনেক খারাপ লাগা কাজ করেছে। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু। আমি তাতেই খুশি হয়েছি যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আমার উপর যে অত্যাচার করেছেন আমি না হয় সেটা ভুলে যাব। আমি জানি না আমি আসলে এই ভুলের ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, কিন্তু তাও আমি আজকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এরপর থেকে তো আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। আচ্ছা, এখন তো বলবেন আপনার সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছিল। আচ্ছা শোনেন, তাহলে আমি বলতেছি আপনাকে আমার সব ঘটনা খুলে। তারপর আশিক প্রিয়াঙ্কাকে সবকিছু খুলে বলতে শুরু করলো। প্রিয়াঙ্কা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করা শুরু করে দিল। আশিক কিভাবে প্রথমে মেয়েটাকে দেখেছিল, কিভাবে মেয়েটার পিছনে পিছনে ঘুরেছিল, তাদের প্রথম কথা কিভাবে হয়েছিল, প্রথম কোথায় ঘুরতে গিয়েছিল, প্রথম কে কাকে প্রপোজ করেছে, সব কিছু সব। তারপর যখন তাদের ভালোবাসা শুরু হলো, তখন আশিক মেয়েটাকে প্রতিদিন বাসায় নিয়ে আসা যাওয়া করতেও মিম আশিকের বাসা দেখে একদম টাকার লোভে পড়ে গিয়েছিল। তারপর থেকে মিম প্রতিদিন তার বাসায় আসা যাওয়া শুরু করে দিয়েছিল। আশিক প্রথমে বুঝতে পারেনি যে মিম তার কাছে শুধু ভালোবাসার নাটক করছে। আশিক সত্যি সত্যি মিমকে অনেক ভালোবাসতো, কিন্তু মিম আশিককে ঠকিয়ে ছেড়ে চলে গেছে। আশিকের অনেক সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। তারপর হঠাৎ একদিন আশিকের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়ে চলে যায় সে। আপনি আর খোঁজ নেওয়ার চেষ্টা করেননি, বা মিম নামের মেয়েটা আপনার কাছে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করেনি? আসলে আমি একজন বড় বিজনেসম্যান ছিলাম, কিন্তু আমার সম্পত্তি যখন মিম নিয়ে চলে যায় তখন আমি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলাম। একটা মেয়ে কিভাবে এত স্বার্থপর হতে পারে? কিভাবে একটা মানুষকে নিঃস্ব করে দিয়ে চলে যেতে পারে? আমি বুঝে উঠতে পারি না। আর তখন জিজ্ঞেস করেছিলেন না ডক্টর কেন আমাদের সবকিছু তাড়াতাড়ি করে দিল? আমি একজন ডক্টর, আমিও ডক্টরেট করেছি, আমরা দুজন একসাথেই করেছিলাম ডক্টরেট, কিন্তু আমার ডাক্তারি করতে ভালো লাগে না, তার জন্যই আমি বিজনেসম্যান হয়ে গিয়েছি। আসলে আপনার এত পরিবর্তন হওয়া ঠিক হয়নি। আপনি অন্য একটা মেয়ের জন্য আপনি নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছেন, এটা ঠিক না। আপনি আপনার মতো করে শুরু করেন, দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। আমিও সেটাই ভাবতেছি, কত কি করলাম জীবনে, আর একটা মেয়ের জন্য সবকিছু থেকে দূরে আছি। বাসায় ভালো ব্যবহার করতেছি না, ছোট ভাইটাকে একটু আদর করতেছি না, সব সময় রাগ দেখিয়ে কথা বলতেছি। আপনার এসব করা ঠিক হচ্ছে না। আপনি পরিবারের প্রতি যত্নশীল হন, আপনার নিকটস্থ আত্মীয়দের সাথে একটু মেলামেশা করেন, ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরোঘুরি করেন, দেখবেন যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে আস্তে আস্তে। আমিও সেটাই ভাবতেছি, আমি কিছুদিনের জন্য বাইরের পরিবেশে গিয়ে ঘোরাফেরা করে আসব। একদম ঠিক বলেছেন। এখন আপনার এভাবে নিজেকে ঘরবন্দি না রেখে বাইরের জগৎটা উপভোগ করা উচিত, তাহলে দেখবেন যে মন ভালো হয়ে যাবে। কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করতে হবে, তাই না? আপনার আবার এখন কিসের কাজ? আপনি তো এখন একদম ফ্রি, আপনার তো কোনো কাজ নেই, তাহলে এখন চলে যান। এখন আমি আপনার ভালোবাসার মানুষের হাতে আপনাকে তুলে দিয়ে তারপর আপনার কাছ থেকে মুক্তি নিয়ে আমি বেরিয়ে পড়ব। আমি অনেক এক্সাইটেড, মাহিনকে কতদিন ধরে দেখি না, কালকে দেখবো, তার সাথে কথা বলবো। জানেন, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক, নিজের জীবনের থেকেও বেশি। তাহলে আমাকে বিয়ে না করে তার সাথে পালিয়ে গেলেও তো পারতেন, তাই না? অযথা আমার সাথে এই 1 সপ্তাহ এত অত্যাচার সহ্য করলেন কিসের জন্য আমার? আমি নিরুপায় ছিলাম, হঠাৎ করে আম্মু এসে বলল
আমার বিয়ে। আর সাথে সাথেই রুমের দরজা অফ করে দিয়ে আম্মু আমার সাথে বসেছিল, কোথাও যায়নি। আর আমার ফোনটাও নিয়ে নিয়েছিল, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আমার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। আব্বু এসেছিল বিদেশ থেকে, আর এসেই বলতেছিল আমার নাকি বিয়ে, আর এমনভাবে চেপে রেখেছিল আমি কোথাও যাইতে পারিনি। একটু যদি সরে যেতে পারতাম তাহলে কখনোই বিয়েটা করতাম না। আমার মনের ভিতর একটা রাগ জেগেছিল যে একটা মেয়ে আমাকে ধোকা দিয়েছে, আমি অন্য একটা মেয়ের উপরে প্রতিশোধ নিব। তার জন্য পরে নিজের উপর এক প্রকার জেদ করে বিয়েটা করেছি। সবকিছুর একটা লিমিট থাকা দরকার, কিন্তু আপনি আমার সাথে যেটা করেছেন, আমি তার জন্য সত্যি মেন্টালি ভাবে প্রস্তুত ছিলাম না। আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দরকার পড়লে আমি আপনার পায়ে পড়তেছি, তাও প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি সত্যি অনুতপ্ত। আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে, আমি এটা আমার ভাগ্যের দোষ বলে চালিয়ে নেব, সমস্যা নেই। আপনি যদি খুশি হয়ে থাকেন আমার উপর অত্যাচার করে, তাতেই আমি খুশি। আমি সত্যি অনেক লজ্জিত। আমি এখন বুঝতে পারতেছি আসলে জীবনটা কি, আর আপনার মতো একটা মেয়ের সাথে পরিচয় হয়ে আমি এটাও বুঝতে পারতেছি সব মেয়ে একই রকম না। সেদিনের মতো তাদের খুনসুটির গল্প সেখানেই শেষ হয়ে গেল, তাদের আবেগ প্রবণতা সেখানেই শেষ হয়ে গেল। আশিক আর প্রিয়াঙ্কা একই বিছানায় শুয়ে আছে, কিন্তু মাঝখানে একটা কোলবালিশ দিয়ে। আশিক আর প্রিয়াঙ্কা গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিল তারা কেউই বুঝতে পারেনি। যখন তাদের ঘুম ভাঙলো তখন দেখে প্রিয়াঙ্কা আশিকের বুকের উপর শুয়ে আছে। প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যেতেই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে আশিকের বুক থেকে উঠে আশিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিছানা ছেড়ে নেমে উঠে চলে গেল। আজকে প্রিয়াঙ্কার কোনো অভিমান নেই আশিকের উপর, কারণ গতকাল সারা রাত তারা গল্প করেছিল প্রায় অনেকক্ষণ সময়। এখন প্রিয়াঙ্কার মনে হচ্ছে সে অনেক আগে থেকেই চিনে। এখন মাহিনের কথা একটু কম মনে পড়ছে। আজকে সকালে একদমই মাহিনের কথা মনে পড়েনি প্রিয়াঙ্কার। তারপর প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে এসে দেখে আশিক এখনো ঘুমিয়ে আছে, তাই প্রিয়াঙ্কা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়ে তারপর আশিকের কাছে চলে আসলো। প্রিয়াঙ্কার লজ্জা লাগছে, এখন আশিককে ডাকবে কিভাবে, ডাকবে কি ডাকবে না সেটাই ভাবছে। যদি এখন ডাকে আর আশিক সব ভুলে গিয়ে এখন আবার প্রিয়াঙ্কার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়, এটার ভয় পাচ্ছে প্রিয়াঙ্কা। কিন্তু মনে তার একটু সাহস হলো কালকে রাতে যেহেতু ভালো ব্যবহার করেছে, তার মানে এখন আশিক একটু মেন্টালি ভাবে ঠিক আছে। এই সাহস নিয়ে প্রিয়াঙ্কা আশিককে ডাকা শুরু করে দিল। আর কিছুক্ষণ ডাকার পর আশিকের ঘুমও ভেঙে গেল। কি হয়েছে? এত সকালে কেউ কাউকে ডাকাডাকি করে? আমার তো এখনো ঘুম হয়নি ভালো করে। কি বলেছেন এসব? বাজে কয়টা জানেন? 10টা বাজে, আর আপনি এখন বলতেছেন যে আপনাকে ডাকা যাবে না? এটা কোনো কথা? আমি আর কিছুক্ষণ ঘুমাবো, এখন উঠতে পারবো না। আপনি গিয়ে আপনার কাজ করেন, আমাকে ঘুমাতে দেন। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, এখন আপনি উঠে পড়বেন। আমি এটা জানি, যদি এখন না ওঠেন তাহলে এই ঠান্ডাতে কিন্তু আপনাকে আমি পানি ঢেলে দেব। দেখেন, ভুল করেও এরকম কোনো কিছু করবেন না। আমাকে আর 1 ঘন্টা ঘুমাতে দেন, তারপর আমাকে ডেকে তুলিয়েন যান, সমস্যা নেই, কিন্তু এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। দেখেন, আমিও বেশি কথা বলতে পারবো না, এখন আপনি উঠে পড়বেন। আমি এটাই জানি, যদি এখন না ওঠেন তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, বলে দিলাম। এত প্যারা দেন কিসের জন্য বুঝতেছি না। আচ্ছা, উঠে পড়তেছি। এখন আর কোনো কথা বলবেন না, আপনি বাইরে যান, আমি উঠে যাচ্ছি। যতক্ষণ না আপনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেছেন ততক্ষণ আমি আপনাকে ডিস্টার্ব করতেই থাকবো। আচ্ছা, আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, এখন বেরিয়ে পড়বো, আর কোনো কিছু দেখবো না। তাড়াতাড়ি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে হবে, তারপর আপনাকে সেখানে হস্তান্তর করে দিয়ে আমি চলে যাব। এত তাড়াহুড়ো করার কিছু নেই, আমরা এখন বাইরে যাচ্ছি না, দুপুরের পর যাব। এখন গেলে তাকে আমি কোথাও খুঁজে পাবো না। আর এত সমস্যা করতেছেন কিসের জন্য? বসে আছি না, আমরা সোজা তার বাসা যাব, আর আপনাকে আমি তার বাসায় রেখে আসবো। আমিও তো যেতে চাচ্ছি, কিন্তু বাসা থেকে এত সকালে বের হতে দিবে না, আমি সেটা ভালো করে জানি, তাই বললাম দুপুরের পর বের হতে পারবো। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, সেটা আমি দেখে নেব বাসা থেকে বের হতে দেয় কিনা। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, সেটাই বড় কথা। আচ্ছা, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, তাড়াতাড়ি আপনি ফ্রেশ হয়ে নেন। আর আপনার বের হতে তো অনেক সময় লাগে। আমি যখন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি তখন ফ্রেশ হতে আমার সর্বোচ্চ 2 মিনিট লাগে। আপনি 2 মিনিট সময় দেন, আর 2 মিনিটের ভিতরে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন। আচ্ছা, দেখা যাবে। এখন কথা না বলে বিছানা থেকে উঠে আগে বাথরুমে চলে যান, তারপর দেখতেছি 2 মিনিট লাগে না 10 মিনিট লাগে। আরে আপনি সবসময় বেশি কথা বলেন, বলতেছি না আমার সাথে কথা না বলে আপনি রেডি হতে চলে যান, আর আপনার রেডি হতে অনেক সময় লাগে, সেটা তো আমি জানি, তাই না? আপনি যে একটা ঝগড়ুটে মানুষ এটা আজকে বুঝতে পারলাম। আপনি এত ঝগড়া করতে পারেন, আমি নিজেই হাঁপিয়ে যাই আপনার সাথে ঝগড়া করতে করতে। তাহলে আমার সাথে কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নেন, সেটাই ভালো হবে।
আমার সাথে এত কথা বলার কি আছে শুনি? অনেক হয়েছে। আমি আর আপনার সাথে একটা কথাও বলতেছি না। আপনি এখন তাড়াতাড়ি উঠে চলে যান বাথরুমে। আচ্ছা আমি যাচ্ছি, আপনিও চলে যান, তাহলে ভালো হবে। এত কথা না বলে এতক্ষণ আমরা দুজনেই রেডি হতে পারতাম, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আর একটা কথাও আপনার সাথে বলতেছি না আপনাকে। আমি শুধু 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের ভেতর রেডি হয়ে আসবেন। আমি তো আজকের পর থেকে আর আপনার সামনে আসবো না। কেন এই কথা বলছেন কেন? তাতে কি আমাদের দেখা হবে না? আমরা তো এখন বন্ধু হয়ে থাকতে পারি, তাই না? এখন আমি নিজেকে সময় দিব, কাউকে সময় দেওয়ার মতো এখন আমার কাছে সময় নেই। দেখা হবে সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই। আমাদের মাসে কমপক্ষে 3 থেকে 4 বার দেখা হতে হবে বন্ধুত্ব রাখতে গেলে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, তারপর দেখা যাক কি হয় না হয়। আচ্ছা, আমি এখন কি মাহিনকে ফোন করব নাকি সোজা তাকে সারপ্রাইজ করব, কোনটা? এখন ফোন দিলে বলবে চলেই তো এসেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর তো সরাসরি কথা বলবেন, তাই না? জানেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি এত সহজে আমাকে আমার ভালোবাসার কাছে ফিরিয়ে দেবেন। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, তাই হয়তো আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। যদি হেদায়েত না করতো তাহলে কখনোই হতে দিতাম না। আচ্ছা, তাহলে আমরা এসব কথা আর না বলি, এখন চলেন সেখানে পৌঁছাই আগে। তারপর আশিক আর প্রিয়াঙ্কার সাথে কোনো কথা না বলে সোজা সেই গন্তব্যের উদ্দেশ্যে দুজনে চুপি চুপি যেতে লাগলো। আশিকের মনের ভেতর তা একদম তুফান উঠেছে। সে কি একটা ভুল করলো? এত ভালো মনের মানুষ একটা পেয়েছিল, তাও আবার তাকে বিয়ে করেছিল, কিন্তু তাকে কাছে ধরে রাখতে পারলো না। সেটা তো তার ব্যর্থতা। যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসলো, সে তার সম্পত্তি লুটে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। কিন্তু যাকে সে এক ফোঁটাও ভালোবাসলো না, এখন তার জন্য তাকে কান্না করতে হচ্ছে। আশিক কখনো ভাবেনি যে তার জীবনে আবার প্রেম আসবে, আবার সে অন্য একজনকে ভালোবাসবে, আবার সে কারো মায়ায় পড়ে যাবে। কিন্তু আশিক আজকে বাস্তবতার কাছে হেরে গিয়েছে। সে আবারও প্রেমে পড়েছে, আবারও সে একজনকে নিয়ে চিন্তা করা শুরু করে দিয়েছে। আশিক সবসময় মনে করত সে আর কখনো কাউকে ভালোবাসবে না, কখনো কোনো মেয়ের প্রতি তার ভালোবাসা জাগ্রত হবে না, কোনো মেয়েকে দেখে সে দুর্বল হবে না। কিন্তু তার সেই প্রতিজ্ঞা আজকে ভুল প্রমাণিত হলো। আবার কারণ কষ্ট হচ্ছে আশিকের প্রিয়াঙ্কাকে বিদায় দিতে। কিন্তু আশিকের এখানে কোনো কিছুই করার নেই, কারণ প্রিয়াঙ্কাকে বিদায় দিতেই হবে। অন্যের ভালোবাসাকে সে নিজের কখনোই রাখতে পারবে না, কারণ সে বোঝে ভালোবাসার মর্মটা কি। আশিক যে ভালোবাসা হারিয়ে আজকে নিঃস্ব। এই তো সামনে দেখা যাচ্ছে ওইখানে, মানে মাহিন আছে। কারণ মাহিন প্রতিদিন এই জায়গায় এই সময়ে আড্ডা দেয়, আর ফ্রেন্ডের সাথে আমার মনে হচ্ছে মাহিন এখানে আছে। তাহলে আপনি যান, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে তো আর এখানে থাকার দরকার নেই, আমি তাহলে চলে যাই। আপনি তার সাথে কথা বলেন, সবকিছু ঠিকঠাক করেন। মাহিন যদি আমাকে দেখতে পায় তাহলে তো তার একটু রাগ হবে বা অভিমান বেশি হবে। একদম টেনশন করবেন না, মাহিন কখনো এরকম ছেলে না। সে তো আপনাকে চেনে না। আমি তো আর বলবো না যে আপনার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তাহলে আমি এখানে কি করব? আমার তো কোনো কাজ নেই, আমি এখানে থেকে কি করব? আমি চলে যাচ্ছি, আপনারা সবকিছু ঠিকঠাক করে নেন। এটা কখনোই সম্ভব না, কারণ আমি আপনাকে এখনো যেতে দিচ্ছি না। আপনি যতক্ষণ না মাহিনের সাথে পরিচিত হচ্ছেন, একদিন না একদিন তো দেখা হবেই আমাদের, তাই না? যদি না চান তাহলে তো সমস্যা আছে। দেখে যান এক নজর মাহিনকে। আচ্ছা তাহলে চলেন, আমি তাকে একটু দেখে যাই, যার জন্য আপনি এতটা পাগল, তাকে এক নজর দেখি তাহলে। তারপর প্রিয়াঙ্কা আশিককে সঙ্গে করে নিয়ে সেখানে উপস্থিত হলো। গিয়ে দেখে মাহিনের অবস্থা একদম নাজেহাল। মাহিনকে চেনাই যাচ্ছে না, তার চেহারা একদম পরিবর্তন হয়ে গেছে। তার ফ্রেন্ডরা তাকে সান্ত্বনা দিচ্ছে আজকেও। প্রিয়াঙ্কা অবাক হয়ে গিয়েছে মাহিনের এই রকম অবস্থা দেখে, কারণ মাহিনকে দেখতে কত সুন্দর লাগতো, আগে কত হ্যান্ডসাম ছিল, কিন্তু নিজের কি অবস্থা করে ফেলেছে, নিজের চেহারার কি অবস্থা, এটা কখনো আশা করেনি প্রিয়াঙ্কা, যে মাহিন নিজের এত বড় ক্ষতি করবে। প্রিয়াঙ্কা কি বলবে না বলবে একদম বুঝতে পারছে না, কারণ তার এখন কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে কি বলবে মাহিনকে। আর তার যে অবস্থা, প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। প্রিয়াঙ্কাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাহিন প্রিয়াঙ্কার দিকে। মাহিনের মনে হচ্ছে সে এখন কল্পনার জগতে আছে, সে মনে হয় স্বপ্ন দেখছে। আজকে প্রায় 7 দিন পর তাকে দেখছে সে। এই পাগল, নিজের কি অবস্থা করেছো তুমি? কেন এরকম করছো তুমি নিজের? এটা কি হাল করেছো? এতদিন পর আমার কথা মনে পড়লো? কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? বলো আমাকে।
জবাব দাও। আমাকে একবারও জানালে না তুমি? আমি তোমাকে এসএমএস করতে পারিনি, আমার একটা সমস্যা হয়েছিল যার কারণে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি যে তোমাকে খবরটা আমি দেব। এখনো কি দূরে থাকবে নাকি আমার বুকে আসবে, এসে আমার আকুলতা দূর করে দেবে তুমি? মাহিন কথাটা বলতে দেরি প্রিয়াঙ্কা একদম মাহিনের শরীরের উপর উঠে পড়লো, মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিন প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তাদের কত জন্ম পর দেখা, কত বছর পর তাদের মনে হচ্ছে দেখা হলো আজকে। এই 7 দিন তাদের কাছে 7টা বছর মনে হয়েছে। মনে হচ্ছে আজকে 7 বছর পরে দেখা হয়েছে তাদের। আশিক দূর থেকে দাঁড়িয়ে শুধু তার ভালোবাসার মিলন দেখতে লাগলো, কারণ তার কপালে তো আর ভালোবাসাটা ছিল না। কিন্তু অন্যের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পেরে আশিককে আজকে অনেক তৃপ্তি লাগছে। তার মনে হচ্ছে সে সত্যি একটা ভালো কাজ করেছে। আশিকের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। সেটা কষ্টের না, সুখে, কারণ একটা ভালোবাসার বন্ধনকে সে একত্র করে দিতে পারলো। সে না হয় কষ্টে থাকবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দুটি মন যে আজকে একত্রিত হলো সেটা দেখেই আশিক অনেক খুশি। জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? তোমার বাসায় তো আমি যাইতে পারি না। তোমার বাসায় আমার ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, তাকে অসম্মান করে পাঠিয়ে দিয়েছিল। তোমার কোনো খোঁজ আমি না পেয়ে একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম, জানো তুমি? তাতে কি, আমি সুখে ছিলাম, আমার মনে কষ্ট হয়নি তোমাকে ছাড়া। তোমাকে না দেখে, তোমার সাথে কথা না বলে আমার কি কষ্ট হয়নি? আরে পাগলি, সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু তোমার যে বিয়ে হয়ে গিয়েছে, তুমি তো সেই কথাটা আমাকে একবারও বললে না। আমি তো বলবো, তোমাকে সব কিছু খুলে বলবো। চলো আমার সাথে, তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি আমার সাথে যাবে না? আমি একটু আসি রে, তোরা এখানে বসে থাক, কিছু কথা বলে তারপর আসতেছি। একটু পরে তোদের সাথে আড্ডা দিব আজকে। একটু কথা বলো, চলে আসবে মানে আমি তোমার কাছে চলে এসেছি একদম। তুমি আমাকে কি ফিরিয়ে দিতে চাচ্ছ নাকি? আরে পাগলি, সেরকম কিছু না, চলো আমার সাথে, সব কিছু বুঝতে পারবে। আমার সাথে আসো না। কেন, আসো। আর তোমার জামাই কই? তাকে তো দেখতে পারতেছি না, একা এসেছো নাকি? তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কিসের জন্য, বুঝতেছি না তো। ভালো করে কথা বলো, কি আবোল তাবোল কথা বলতেছো? আমি তোমার কাছে এসেছি। আচ্ছা চলো, তোমার জামাইকে ডাকবে। আমি জানি তোমার জামাই তোমার সঙ্গে এসেছে, তুমি কখনোই একা আসতে পারো না এখানে। তুমি কি এখন এখান থেকে যাবে আমার সাথে, নাকি এখানে বসে থেকে আমার সাথে তর্ক করবে? আরে পাগলি, এত রাগ দেখাও কি জন্য? যাচ্ছি তো, দেখতেই তো পাইতেছ। তোমার জামাই কোথায়? তাকে তো দেখতেছি না। ডাক দাও তো, ডাকো না। তুমি আমার সাথে আসো, সেখানে যেখানে থাকবে সেখান থেকে এখন চলে আসবে। তুমি আমার সাথে আসতেছো না কিসের জন্য, নাকি এখানে বসে থেকে তাকে ডাকতে বলতেছো? আমি তোমাকে ডাকতে বলেছি, তুমি ডাকবে। এত কথা বলো কিসের জন্য? তোমার তো দেখতেছি অন্যরকম মনোভাব, ব্যাপার কি? তারপর প্রিয়াঙ্কা এক প্রকার বাধ্য হয়ে আশিককে সেখান থেকে ডেকে নিয়ে আসলো, কারণ মাহিন অন্যরকম ভাবে কথা বলছে তার জন্য। প্রিয়াঙ্কা আশিককে সেখানে নিয়ে আসলো, আর মাহিন আশিককে দেখে দাঁড়িয়ে গেল, আর আশিকের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। প্রিয়াঙ্কা মাহিনের হাত ধরে মাহিনের পাশে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত আমার ভালোবাসা আমার কাছে চলে আসলো। তোকে আমি আগেই বলেছিলাম তুই আমার ভালোবাসার কোনো ক্ষতি করতে পারবি না। ঠিক বলেছিস, তোর ভালোবাসার মানুষটা সত্যি অনেক সুন্দর আর অনেক ভালো মনের মানুষ একজন। আমি স্বীকার করতেছি সে তোর জন্য পারফেক্ট না। তুই কি জানিস তোকে আমি কি বলেছিলাম? যে তুই কখনোই আমার সাথে পাঙ্গা নিতে পারবি না। আমি তোমাদের কথাবার্তার কিছুই বুঝতেছি না, এখানে কি চলতেছে? আর তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো? হ্যাঁ, আমরা একে অপরকে খুব ভালো করে চিনি, অনেক ভালো। তুমি যেটা চেনো না মাহিনকে, তার থেকে আমি মাহিনকে বেশি চিনি। কি বলতেছে এসব? আমি বুঝতেছি না। আর আমাকে আগে কেন বলা হয়নি? মাহিন হচ্ছে 1 নম্বর একটা বদমাইশ পোলা, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্যতম একটা ছেলে সে। কি বলতে চাও? সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। মাহিনকে তুমি কিভাবে চেনো? আর মাহিন, তুমি কিভাবে চেনো আমাকে? বলবা নাকি না? আমি সবকিছু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি যাকে ভালোবাসতাম সে ছিল মাহিনের বেস্ট ফ্রেন্ড প্লাস গার্লফ্রেন্ড। কি বলতেছো এইসব?
আমার বিশ্বাস হয় না। আমি মাহিনকে অনেক ভালো করে চিনি। আজকে আমি 3 বছর ধরে তাকে চিনি, আর তুমি তার সম্পর্কে আমাকে এখন মিথ্যা বলবে? আমি সেটা বিশ্বাস করে নেব? এটা কখনো হতে পারে না। সেটা আমি ভালো করে জানি যে তুমি সেটা কখনো বিশ্বাস করতে পারবে না, তাই আমি তোমাকে সেই কথা বলিনি। আর মাহিনের সাথে আমার সম্পর্ক আজকে থেকে না, আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ড। এখন বুঝে নাও যে তাকে বেশি কে চিনে। মাহিন, তুমি কেন চুপ করে আছো? কেন বলো না? আশিক মিথ্যা বলতেছে, তুমি চুপ করে আছো কেন? এই মিথ্যা অপবাদগুলো তুমি মেনে নিচ্ছ, ব্যাপার কি? সে আবার কি বলবে? সে তো নিজেই আমাদের বিয়েটা দিয়েছে। কিভাবে এখন সেই প্রশ্নটা তোমার মাথায় ঘুরপাক খাবে? তাই তো আমি বলে দিচ্ছি, সে আমার সাথে বাজি ধরেছিল। আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আমি কিন্তু তোমাকে বিয়ে করতাম না। সে আমাকে বাধ্য করেছিল বিয়ে করাতে তোমার সাথে। কি হলো মাহিন? তুমি কথা বলতেছো না কিসের জন্য এই বিষয়ে? তোমার নীরবতা বলে দিচ্ছে তুমি একটা প্রতারক। আর আশিক যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি, তাই তো? তুমি কি জানো মাহিন বিবাহিত, আর তার একটা বউ আছে, আর সে হচ্ছে আমার এক্স। আমি কোনো কিছুই বুঝতেছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি কি আমাকে সবকিছু ক্লিয়ার করে বলবে, নাকি আমি এখানে খুন করে ফেলবো সবাইকে? আমি শুধু তোমাকে সত্যিটা জানার জন্য এখানে নিয়ে এসেছি। আমি মাহিনকে ভালো করে চিনি এবং এখন কোথায় থাকে, কি করে না করে। আর মাহিনের সাথে আমি এখানে আড্ডাও দিতাম। তুমি হয়তো আমাকে লক্ষ্য করতে না। আমি তোমাকে হাত জোর করে বলতেছি, প্লিজ তুমি আমাকে এখন সত্যিটা বলো। আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা, এখন তুমি আমার সাথে চলো। আমি বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার করে তোমাকে বলতেছি। আর মাহিন, ভালো থাকিস, আর আমার এক্সকে দেখে শুনে রাখিস। আমি কোথাও যাব না, আমি এখান থেকেই শুনবো, তাও আবার মাহিনের মুখ থেকে। এসব কি শুনতেছি আমি মাহিন? তুমি বলতেছো না সেজন্য চুপ করে আছো কেন? আশিক যেটা বলতেছে সত্যি বলতেছে। আমরা দুজন দুজনকে অনেক ছোট থেকে চিনি, আর আমরা দুজন একসময় অনেক ভালো বন্ধু ছিলাম। কিন্তু আমি যাকে পছন্দ করতাম আর আশিকও তাকে পছন্দ করতো, মেয়েটা আমাকে না করে দিয়ে আশিককে হ্যাঁ বলে দেয়। তার জন্য তুমি আমার জীবন নিয়ে খেলা করবে? এই সাহসটা কোথায় পেলে তুমি? কেন আমার সাথে এরকম করলে তুমি? এখানে আমার ভুল ছিল। আমি মেনে নিয়েছি তোমার সাথে আমি ভালোবাসার অভিনয় করেছি, সেটাও আমি মেনে নিয়েছি। আর এখন আমি কিছু বলতে পারবো না। এখন আমার বউ আছে। তুমি আমার মন ভেঙে দিলে। আমি তোমাকে ভালোবাসতাম, কতটা ভালোবাসতাম সেটা বলে বোঝাতে পারবো না। তুমি সেটা ভালো করে জানতে, কিন্তু আমার এত নাটক দেখার সময় নেই। আমার টাকার প্রয়োজন ছিল, আমি শুধু টাকার পেছনে ছুটেছি। তাই বলে তুমি আমার মন নিয়ে খেলা করবে? এই সাহসটা তুমি কোথায় পেলে বলো? আমি কারো কোনো কথার জবাব দিতে বাধ্য না। যে তুমি আমাকে যেটা বলবে আমি তার উত্তর দেব। তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। মাহিন, কথাগুলো একটু ভেবেচিন্তে বলিস, ভালো হবে না বলে দিলাম। এমনিতেই আমার ভালোবাসার মানুষটাকে তুই। আরে শালা, চুপ কর। তোর ভালোবাসার মানুষ মানে সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমাদের প্ল্যান ছিল তোকে ফকির বানানো। তার জন্য আমরা এই প্ল্যান করেছিলাম। সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু তুই কি করতে পারলি? আমার কিছু সম্পত্তি নিয়ে কি আজকে কোটিপতি হয়ে গেছিস? একদিন দেখবি তোর এই সম্পত্তি থাকবে না। ভাই, বলতেছি তুই এখান থেকে চলে যা। এখানে সবাই আছে, আর তুই এখানে একা এসেছিস। কথাবার্তা একটু ভালো করে বলিস। আমি আমার মৃত্যুকে ভয় পাই না, পরোয়া করি না কাউকে। আছিস তোরা তো, আমার কি? 2 দিনের ভিতরে তোদের এই পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি, কিন্তু আমি মানুষ, পশু না। আমি এখন কোনো ঝামেলা জড়াতে চাই না। তুই এখন এখান থেকে চলে যা। আমি কোনো ঝামেলা চাচ্ছি না। তুই তোর মতো থাক, আর আমাকে আমার মতো থাকতে দে। আমাকে যদি ডিস্টার্ব করার একটু চেষ্টা করিস, তাহলে তোর পুরো ফ্যামিলিকে আমি একদম শেষ করে দিব। তোর সেই সাহসটা নেই। তুই ভালো করে জানিস আমার ফ্যামিলিকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমি তাকে কি করি, আর তুই তো সেটা নিজের চোখে দেখেছিস। আর আমিও যে কি জিনিস সেটা তুই ভালো করে জানিস, বুঝিস নাই। তুই যে না জানিস সেটা না। তুই এখন এখান থেকে চলে যা, সেটাই ভালো হবে। আমার মাথায় রক্ত উড়ে যাচ্ছে কিন্তু। আশিক, তুমি আমার সাথে চলো। আমি এখন এখানে থাকতে যাচ্ছি না, আমাকে নিয়ে চলো এখান থেকে। আমার মাথা ব্যথা করতেছে।
তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না আমার লাইফে তোমাকে নিয়ে থাকতে। তুমি তোমার মতো চলে যেতে পারো। আজ থেকে তুমি মুক্ত। আচ্ছা চলে যাব, কিন্তু এখন তুমি আমার সাথে চলো। আমি যেটা বলতেছি সেটা শোনো, না হলে কিন্তু আমি কি করে বসবো নিজেও জানি না। আচ্ছা তাহলে চলো। মাহিন, একটা কথা সবসময় মাথায় রাখবি, ভালো হয়ে যা। আমি চাই না তোর কোনো ক্ষতি করতে, কারণ একদিন হলেও তুই আমার উপকারে এসেছিলি। তাই তুই তোর মতো থাক, আর আমাকে আমার মতো থাকতে দে। আমি কি বলতেছি, এখানে আর একটা মুহূর্ত আমি থাকতে পারছি না। আমাকে এখন এখান থেকে তুমি নিয়ে যাবে, নাকি আমি এখানে একটা কোনো অঘটন ঘটিয়ে ফেলবো, কোনটা? আশিক আর মাহিনের সাথে কোনো কথা বলল না। মাহিন চুপ করে সেখানে গিয়ে বসে পড়লো, কারণ আশিক যে কথাটা বলেছে সেটা সত্যি বলেছে। মাহিন আশিককে ধোকা দিয়েছে, আর সেটা ভালো করে জানে আশিক। প্রিয়াঙ্কা সেখানে কি বলবে ভেবে পাচ্ছে না। তার এখন কি করা উচিত? একবার সে আশিকের দিকে তাকিয়ে আছে, আর একবার মাহিনের দিকে তাকিয়ে আছে অভিমানী দৃষ্টিতে। প্রিয়াঙ্কার এখন ইচ্ছে করতেছে মাহিনকে কষে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু সে তা করতে পারবে না, কারণ সে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কখনোই তার সাথে এরকম করতে পারবে না। মাহিন না হয় তাকে ধোকা দিয়েছে, তাতে কি হয়েছে? সে তো তাকে অনেক অনেক ভালোবাসতো। সে তো তার ভালোবাসাটাকে সবসময় ধরে রাখতে চেয়েছিল, কিন্তু আজকে সত্যিটা জানার পর প্রিয়াঙ্কা একদম হতাশ হয়ে গেছে। কি হলো? আমি এখানে সবকিছু জানতে চাই। আমাকে বলো কি হয়েছে সেদিন, কেন আমার সাথে এরকম করা হলো? তুমি আমার সাথে চলো, এখন বাসায় যাব। পরে সবকিছু তোমাকে জানিয়ে দেব কি কি হয়েছে। এখন বাসায় যাব তাড়াতাড়ি। আমি এখানে সব প্রশ্নের উত্তর চাই। এখান থেকে আমি কোথাও যাচ্ছি না। আগে আমার প্রশ্নের উত্তর চাই, তারপর এখান থেকে যাব। বোঝার চেষ্টা করো, আমার রাগ তোলাবে না। রাগ তোলালে কিন্তু আমি আর মানুষ থাকবো না। তখন কি করব নিজেও জানি না। রাগ শুধু আপনার একার, নাকি আমারও রাগ আছে? আমারও রাগ আছে, আমিও সবকিছু করতে পারি। আমি সেটা ভালো করেই জানি, কিন্তু এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বাসায় যাব, আর যদি তুমি না যাও এখানে থাকতে পারো, সমস্যা নেই। আমি চলে যাচ্ছি। আপনাকে আমি কি বাধা দিয়েছি? আপনি চলে যেতে পারেন না। আমি তো আপনাকে ধরে রাখিনি। আপনি এখানে আছেন কিসের জন্য? এখান থেকে চলে যান। দেখো মাহিন, একটা প্রতারক আমি। তোমাকে সবকিছু বলে দিব, তুমি আমার সাথে আসো। প্রমাণ সহ সবকিছু দেখিয়ে দিব। এখানে থাকলে তাহলে প্রমাণটা দেখাতে পারবো না। আমি কোথাও যাচ্ছি না। আমি এখন কারোর কথা শুনতে চাচ্ছি না। আমার এই জীবনের কোনো মূল্য নেই। না আছে আমার পরিবারের কাছে আমার মূল্য, না আছে আমার স্বামীর কাছে, না আছে এখন ভালোবাসার মানুষের কাছে। তাহলে আমার এই জীবন রেখে লাভ কি? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সত্যি সত্যি থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলবো আবার। প্রিয়াঙ্কা আশিকের রাগ দেখে একদম চুপ করে গেল, কোনো কিছু বলতে পারলো না, কারণ আশিকের চোখ একদম লাল বর্ণ ধারণ করেছে। আর এখানে যদি প্রিয়াঙ্কা একবার কথা বলে তাহলে সত্যি সত্যি আশিকের হাতে তাকে মার খেতে হবে। এটার কোনো ভুল নেই। আশিক এসে প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিল সবার সামনে, আর সেটা দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল, আর আশিকের বুকে যত পরে কিল ঘুষি মারা শুরু করে দিল। আশিক সেদিকে কোনো পাত্তা না দিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল ও তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। আশিক সোজা নিজের বাসায় নিয়ে আসলো প্রিয়াঙ্কাকে। আমাকে নিজের বাসায় রেখে আসেন। আমি আমার বাসায় চলে যাব। এখানে আর আমি এক মুহূর্তও থাকবো না, যেখানে আমার কোনো মূল্য নেই। সেটা পরে দেখা যাবে। এখন এখানে চুপ করে থাকো, আর একটা কথা বলবে না। যদি বেশি রকম কথা বলেছো তাহলে কিন্তু মেরে ফেলবো একদম। তাহলে আমাকে মেরে ফেলেন। এভাবে বাঁচিয়ে রাখছেন কিসের জন্য এখনো? আমি তো মরতে চাই। এখন কি চুপ করে থাকবে, নাকি আমার হাতে কিছুক্ষণ মাইর খাবে তারপর চুপ হয়ে যাবে, নাকি নিজে চুপ হবে, কোনটা? আমি কোনো কিছুই চাই না। আমি শুধু এই পৃথিবীর বুক থেকে মুক্তি চাচ্ছি। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তোমাকে থাকতেই হবে, তোমাকে এই পৃথিবীতে থাকতেই হবে। আমার কোনো প্রয়োজন নেই। আর এই পৃথিবীতে আমি কার জন্য বেঁচে থাকবো? আমার তো কেউ নেই। তাহলে আমি কেন বেঁচে থাকবো? আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। বলতেছি না তোমাকে বেঁচে থাকতেই হবে? তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতেই হবে, আমি বলছি। আমি থাকবো না। আমি মরে যেতে চাই। আমার এই পৃথিবীতে কোনো প্রয়োজন নাই। আমি থাকতে চাই না পৃথিবীতে। তোমার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার তো প্রয়োজন আছে। তোমাকে আমার জন্য হলেও তোমাকে থাকতে হবে এই পৃথিবীতে। যদি ভুলক্রমে কোনো ক্ষতি করার চেষ্টা করেছো নিজের, তাহলে কিন্তু তোমাকে। থেমে গেলেন কিসের জন্য বলেন? আমাকে মেরে ফেলবেন তাই তো? আমি তো মরতে চাচ্ছি, মেরে ফেলেন। আমি আমার নিজের ক্ষতি করব নাকি করব না সেটা আমার ব্যাপার। বলছি না চুপ থাকতে, তারপর এত কথা বলতেছো কিসের জন্য? বলতেছি না বারবার চুপ করে থাকো, চুপ করে থাকো। না, আজকে আমি চুপ করে থাকবো না।
আজকে আমার বলার দিন। আমি আর এই পৃথিবীতে থাকবো না। আপনাকে আরো কিছু বলবো। আজকে লাস্ট কথা আপনার সাথে আমার। আশিক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, রাগে ফেটে যাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করার জন্য প্রিয়াঙ্কাকে বিছানার উপর ফেলে দিল, দিয়ে প্রিয়াঙ্কার উপর আশিক উঠে পড়লো। প্রিয়াঙ্কা নড়াচড়া করতেছে, আশিকের সাথে ধস্তাধস্তি করতেছে প্রিয়াঙ্কা আজকে প্রথম। কিন্তু প্রিয়াঙ্কার শক্তি ব্যর্থ আশিকের কাছে, আর প্রিয়াঙ্কা উঠতে পারে না। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা হার মেনে নিল, আর সেই সুযোগে আশিক তার ঠোঁট দুটো দিয়ে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। প্রিয়াঙ্কা শুধু শব্দ ছাড়া আর কোনো শব্দ করতে পারছে না। প্রিয়াঙ্কা যতই নজর করতেছে, আশিক প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ততই শক্ত করে বসিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা আশিকের ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করে দিল। আর প্রিয়াঙ্কা কোনো শক্তি দেখাতে পারছে না আশিককে। কোনো এক অজানা মায়ার টানে আশিকের সাথে খারাপ ব্যবহার করতে পারছে না প্রিয়াঙ্কা। এটা যে একটা বৈধ ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটাতে যতই রাগ অভিমান থাকুক না কেন, একটু ভালোবাসা পেলেই দুজনের আবারও ঠিক হয়ে যায়। এখন তো প্রিয়াঙ্কার মনে মাহিনের জন্য শুধু ঘৃণা আর ঘৃণা, এছাড়া আর কিছুই নেই। আর আশিকের উপর যে ঘৃণাটা ছিল, কিন্তু আজ প্রিয়াঙ্কার মনে ঘৃণার পরিমাণটা কমে যাচ্ছে আর ভালোবাসার পরিমাণটা বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দুজনের গভীর ভালোবাসা তলিয়ে গেল, দুজন অতল ভালোবাসার সাগরে তলিয়ে যাচ্ছে। আজকে আশিককে কোনো বাধা দিচ্ছে না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অনেক উৎসাহের সহিত আশিকের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকের পর থেকে যদি আমাকে একটু কষ্ট দিয়েছো তুমি, তাহলে সেই দিন আমার মরা মুখ দেখবে। সত্যি তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে একদম পাল্টে দিয়েছো। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারতেছি না। থাক, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো, আমার কাছে দিতে হবে না। তুমি শুধু আমাকে কষ্ট দেবে না, এটাই হলো সব থেকে বড় কথা। যদি কষ্ট দিয়েছো তাহলে সেদিন বলেই তো দিলাম। আমার দেহে যতদিন প্রাণ আছে আমি তোমাকে হাসি খুশি রাখবো, কথা দিচ্ছি। তোমাকে কখনো কষ্ট দেব না। কথাটা মাথায় রেখো। হ্যাঁ, এখন চলো দুজনে গিয়ে গোসল করব, আর তুমি আমাকে আজকে গোসল করিয়ে দিবা। পারবো না। আমি তোমাকে গোসল করিয়ে দিব কিভাবে? আমার লজ্জা করে। তুমি যাও। থাক, আর আমার লজ্জাবতী স্বামী, তোমাকে লজ্জা পেতে হবে না। যেটা বলেছি সেটাই করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি যে বলো না। সত্যি আমার তো একটু লজ্জা বেশি, কিন্তু মাঝে কয়েকদিন ইগো নিয়ে চলছিলাম তো, তাই। তোমার কাহিনী তুমি বন্ধ করো। এখন এখন যাবে কিনা সেটা বলো, না গেলে কিন্তু পানি এনে তোমাকে এখানে ভিজিয়ে রাখবো সারাটা রাত। তারপর আশিক আর কি বা করতে পারে এই ব্যাপার নিয়ে প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কাকে যেহেতু মন থেকে ভালোবেসে ফেলেছে, তাই ভালোবাসার মানুষের কথা তো রাখতেই হবে। বাধ্য হয়ে প্রিয়াঙ্কার সাথে আশিক বাথরুমে চলে আসলো, আবার প্রিয়াঙ্কাকে গোসল করিয়ে দিতে লাগলো। তাদের ভালোবাসা পরিপূর্ণতা পেল। আমি চাইলে কিন্তু গল্পটা সেড এন্ডিং দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অনেক খারাপ লাগতো। অনেকেই অনেক কথা বলতেন, তাই আপনাদের কথা ভেবে চিন্তে আমি গল্পটা হ্যাপি এন্ডিং করলাম। আশা করি গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অতি তাড়াতাড়ি কমেন্ট করুন। তাদের ভালোবাসার অনুভূতিগুলো নিয়ে নতুন একটা সিজন নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তাদের নতুন দাম্পত্য জীবন কিভাবে মধুর হয়ে উঠবে সেটা নিয়ে আসব। আপনাদের মাঝে সিজন 2 নিয়ে আসব। আপনাদের সাড়া পেলে সিজন 2 আসবে, না হলে আসবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকে সব সময় হাসি খুশি রাখবেন, নিজের ভালোবাসার মানুষটার প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। কি হলো, ওইখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? এখানে আসেন, আমাদের সাথে যোগ দেন, ভালো লাগবে। আমার সাথে গল্প করেন, মজা পাবেন। আমি এখানে ঠিক আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা কাজ করেন আর মজা করেন। আমি সেখানে গিয়ে আপনাদের মজাটা নষ্ট করতে চাচ্ছি না। আপনি সবসময় একটু বেশিই কথা বলেন। এখানে আসতে বলেছি, এখানে আসবেন। আর যদি একটা কথা বলেছেন তাহলে কিন্তু। মাহিন কোনো কথা না বলে চুপচাপ হয়ে তাদের কাছে চলে আসলো। এসে দেখছে তারা রান্না করছে। প্রিয়াঙ্কা রান্নার কাজে ব্যস্ত আর মিলন প্রিয়াঙ্কাকে সাহায্য করছে। বাকিরা যে যার মতো গল্প করছে। মাহিন বুঝতে পারছে না সেখানে সে কি করবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার রান্না দেখতে লাগলো। প্রিয়াঙ্কা ভালোই ধৈর্য সহ রান্না করছে, কিন্তু তার একটাই বদভ্যাস, মানুষের টাকা মেরে খায়। আর সে তো বুঝতেই পারে না যে একটা মানুষের টাকা যখন সে মেরে দেয় তখন তার পরিবারের কাছে এসে মানুষটা কতটা চাপে পড়ে যায়। মাহিন চুপচাপ প্রিয়াঙ্কার রান্না দেখছে। প্রিয়াঙ্কা বিষয়টা লক্ষ্য করে, মাহিনকে তার কাছে টেনে নিল। মাহিন প্রিয়াঙ্কার এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল। কি করতেছেন? আমি তো এসব করতে পারি না,
আর আপনি এটা কি করতেছেন? রান্না করতেছেন? আমি দেখতেছি, আমাকে এখানে নিয়ে আসার কি আছে? তেমন কিছু না, এখন আপনি আমাকে সাহায্য করবেন। মিলন, এখান থেকে চলে যা, ওদের সাথে গল্প কর, মজা কর। আমি রান্নাটা শেষ করে তোদেরকে খাইতে দিব এখন। আজব কথাবার্তা বলতেছেন, এটা ঠিক না। আমি এখানে থাকতে পারবো না। আমি ওদের সাথে গল্প করি। আপনারা রান্না করেছেন, রান্না করেন। আমি আপনার সাথে নাই। এটা বললে হবে? আপনি আমাকে কথা দিয়েছেন আপনি আমাকে ভালো করবেন, আর আমি এখন ভালো হতে চাই। আপনার সঙ্গের প্রয়োজন আমার, তাই আপনাকে আমার কাছে নিয়ে আসলাম। আপনি আমাকে তাহলে সাহায্য করার কথা বলে কি অভিনয় করতেছেন না তো? আচ্ছা, আপনি এখন যেটা বলবেন সেটা করতেছি। তারপরও আমাকে এভাবে খোঁটা দিয়ে কথা বলবেন না, কারণ আমি যাকে কথা দেই, কথা রাখার চেষ্টা করি। এই তো ভালো ছেলের মতো কথা। এত কথা বলার কি আছে? আমি যেটা বলবো সেটা করলেই তো হয়। তাহলে খোটা মারা কথা শুনতে হয় না। আপনাকে একটা কথা বলি, আপনি যেভাবে মানুষের টাকাগুলো মেরে নেন, আপনি কি একবারের জন্য ভাবেন তার ফ্যামিলিকে? সে সেদিন গিয়ে কি জবাব দেয়? এখন আমি এসব কথা ভাবতে চাই না। এখন অন্য কথা থাকলে বলতে পারেন। আমি যেটা বলেছি, ভালো হয়ে যাব, কিন্তু আপনার সঙ্গের প্রয়োজন। আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, না হলে আপনি কখনো মন থেকে ভালো হয়ে যেতে পারবেন না। কারণ যার যেটা পেশা, সে সেটা করতেই থাকবে, যতই চেষ্টা করুক না কেন ভালো হওয়ার, কিন্তু সহজে ভালো হতে পারবে না। আজকে আমি এখানে পিকনিক করার জন্য এসেছি। অন্য একদিন তো এই কথাগুলো বলতে পারবেন, তাই না? আজকে না বললে হয় না। এত কথা বলতে হয় কিসের জন্য শুনি? মাহিন একদম চুপ হয়ে গেল। মাহিন লক্ষ্য করলো যে প্রিয়াঙ্কা এখনো হয়তো এই কথাগুলো শুনতে চাচ্ছে না। তার বিরক্ত লাগছে, কারণ তারা এখানে মজা করার জন্য এসেছে। এখন যদি মাহিন উপদেশমূলক কথা বলে, তখন তো প্রিয়াঙ্কার বিরক্ত লাগারই কথা। তাই মাহিন একদম চুপ হয়ে গেল। প্রিয়াঙ্কাকে আর এ বিষয়ে কোনো কথা বললো না। প্রিয়াঙ্কা যেটা বলতেছে মাহিন শুধু সেটাই করছে, আর এদিকে অতিরিক্ত কোনো কাজ করছে না। প্রিয়াঙ্কা একবার পেঁয়াজ যাচ্ছে, আর কাছ থেকে একবার মরিচ যাচ্ছে। যেটা যেটা চাচ্ছে প্রিয়াঙ্কার হাতে সেটা সেটা ধরিয়ে দিচ্ছে, আর চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কার পেছনে, কারণ সেখান থেকে সরে যেতে পারছে না। সরলেই প্রিয়াঙ্কা আবার কি কি বলে, তার জন্য মাহিন সেখানেই বসে রইল ঘাসের উপর। প্রিয়াঙ্কা মাহিনের এইরকম ব্যবহার দেখে মুগ্ধ হতে লাগলো, কারণ মাহিন ছেলেটা দেখতে যতটা কঠোর মনে হয়, ভেতর থেকে তার অধিক নরম। কারণ সে মানুষকে সহজেই আপন করে নিতে পারে। না হলে একটা অচেনা জায়গায় এসে একটা মেয়ের সাথে এত ভালোভাবে কখনোই কথা কেউ বলে না। তার উপর তাকে দেখেও মনে হয় না সে অভদ্র, কারণ তার চেহারা দেখে বোঝা যায় সে ভদ্র ফ্যামিলির ছেলে। আচ্ছা, গ্রামের বাসা ছেড়ে শহরে আসার উদ্দেশ্য কি? কেউ কখনো জন্মস্থান ছেড়ে কোথাও যেতে চায় না, কিন্তু জীবিকা নির্বাহ করার তাগিদে তাকে সবকিছু পরিত্যাগ করে, সবকিছু স্যাক্রিফাইস করে একই স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। এটা নিয়তির খেলা, সবাইকে মানতেই হবে। সেটা অবশ্য ঠিক বলছেন। যেমন আমি আজকে এই জায়গায় আছি, কালকে এই জায়গায় না থাকতে পারি, অন্য কোথাও চলে যেতে পারি। কিন্তু একটা কথা সবসময় মাথায় থাকবে, যখন আমি ভালোভাবে বেঁচে থাকতে চেয়েছিলাম তখন আমার পাশে কেউ ছিল না। এখন দেখেন কত লোক আমার সাথে আছে। আমার মনে হয় আপনি যদি এই কাজগুলো না করে মানুষের উপকার করতেন বা খেটে খাইতেন, তাহলে আপনি হয়তো সম্মান পাইতেন। এখন যারা সম্মান দিচ্ছে সেটা হচ্ছে উপরের সম্মান, ভিতর থেকে কেউ আপনাকে সম্মান দেখায় না। যারা আপনার সাথে কাজ করে তারাও না। আমার রান্নার কাজ শেষ, সবাইকে বলে দেন। আর আপনিও সবার সাথে ফ্রেশ হয়ে নেন তাড়াতাড়ি। আমি খাবারগুলো সবার জন্য রেডি করতেছি। আমি তো একদম ফ্রেশ হয়ে বের হয়েছি, আপনি গিয়ে সবার সাথে ফ্রেশ হয়ে আসেন। আমি সবকিছু রেডি করে রাখতেছি, কারণ এই কাজগুলো আমি একটু টুকটাক করতে পারি। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আরে কি বলছেন আপনি? আপনি গিয়ে সবার সাথে গল্প করেন, আমি নিয়ে যাচ্ছি খাবারগুলো। আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না, আমি করে নিতে পারবো। বিশ্বাস করে দেখেন, কোনো ভুল হবে না, সবকিছু ঠিকঠাক মতো হবে, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। আর আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, একটু চোখে মুখে পানি দিয়ে আসেন, ভালো লাগবে। প্রিয়াঙ্কা সেখান থেকে সরে আসলো আর মাহিনকে কোনো কথা বলল না, কারণ প্রিয়াঙ্কা মাহিনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে যে মাহিন কখনো মিথ্যা বলবে না। কারণ একটা মানুষের চোখ দেখলে বোঝা যায় মানুষটা কতটা ভালো আর কতটা খারাপ। কারণ মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। যদি সে মুখ দিয়ে মিথ্যা বলে, তার চোখের দিকে তাকিয়ে আপনি বুঝে নিতে পারবেন সে মিথ্যা বলছে নাকি সত্য। প্রিয়াঙ্কা সবাইকে নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মাহিন সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সবাই এসে মাহিনের ভালোই তারিফ করতে লাগলো। প্রিয়াঙ্কা এসে সবাইকে সবকিছু দিতে লাগলো।
মাহিন পাশেই দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা মাহিনের হাত ধরে বসিয়ে দিল আর মাহিনের পাশে প্রিয়াঙ্কা বসে পড়ল। সত্যি রান্না অসাধারণ হয়েছে। তোমরা দুজন তো ভালোই রান্না করেছো। হয়েছে, এখন চুপচাপ খাবারগুলো শেষ কর, কারণ খাওয়ার সময় আমি কথা বলা পছন্দ করি না, সেটা ভালো করে জানিস। এখানে কথা না বলে চুপচাপ খাবার খা। তুমি এরকম কেন বুঝি না, আমি একটু কথা বলি সেটা তুমি ভালো করেই জানো, তারপরও কেন তুমি আমার উপরে তো রাগারাগি করো বুঝি না। ভাইয়াটা ভালো রান্না করেছে, তার প্রশংসা করতেছি, আর তুই মাঝখানে। তোর ভাইয়া রান্না করেনি, রান্নাটা আমি করেছি, তাহলে আমার প্রশংসা হবে না কিসের জন্য? সে তো শুধু দাঁড়িয়ে ছিল, কিছু করে নাই। তাও তো সাহায্য করেছে তোমাকে, তাই না? তুমি এত সেলফিশ হয়ে যাচ্ছ কেন দিন দিন বুঝতেছি না। সে তোমাকে সাহায্য করেছে, তার তারিফ তো আমাদের করতেই হবে। এখন খাবারে মনোযোগ দিয়ে খেতে থাক, আর যদি একটা ঝগড়া করেছিস আমার সাথে, তাহলে কিন্তু সবার সামনে এখানে পিটানি খাবি আমার হাতে। তারপর দুজনে চুপ হয়ে গেল। মাহিনের খুনসুটি দেখে মুচকে হাসি দিতে লাগলো, সেটা প্রিয়াঙ্কার নজর এড়ালো না। প্রিয়াঙ্কা দেখে মুচকে হাসি দিয়ে খাবার খেতে লাগলো। সেখানে আর কেউ কোনো কথা বলল না, সবাই যে যার মতো পেট ভোজন শেষ করে নিল।